আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফজরিদি। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন একটি পর্বে। আজকের পর্বে আলোচনা করব সিন কম্প্রিহেনশন 2 নিয়ে। আজকে সিন কম্প্রিহেনশন 2 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাম্বার 21 থেকে 25 পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের 21 নম্বরে বলছে শ্রীলঙ্কা নিয়ে। শ্রীলঙ্কাস ইকোনমি হ্যাজ ট্রেডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার। অর্থাৎ শ্রীলঙ্কার যে অর্থনীতি এটা কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে agriculture বা কৃষির উপরে। The emphasis is on exporting crops such as tea, rubber and coconuts. তাদের এগ্রিকালচারের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা তারা এক্সপোর্ট করে সেটা হচ্ছে চা, রাবার আর নারিকেল। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় টি বা চা রপ্তানির দেশ হচ্ছে কি? শ্রীলঙ্কা। The country is also a major producer and supplier of variety of spices such as cinnamon, cardamom, pepper, cloves and nutmeg. এই দেশটা শুধু কি চাই নয়, আরও অনেক ধরনের মশলাও কি করে দিয়ে থাকে। কি কি? সিনেমন দারচিনি, কার্ডামাম এলাচি বা এলাচ যেটাকে আমরা বলি, পেপার মানে গোলমরিচ, ক্লোভস মানে লবঙ্গ অ্যান্ড নাটমেগ মানে হচ্ছে জয়ফল। The island is based with azure seas, sandy beaches, green hills, cascading waterfalls, abundant wildlife and a variety of flowers and fruits. এই যে দ্বীপটা আছে, এই দ্বীপটাতে কি আছে? অনেক সুন্দর সুন্দর সাগর আছে, অনেক সুন্দর সুন্দর সমুদ্র সৈকত আছে, হিল পাহাড় ওয়াটারফল আছে, ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী আছে, ফুল ফল সব আছে। The country abounds with coconut groves, spice gardens, tea estates and many other gardens and woods. অর্থাৎ এই দেশটার চারদিকে কি আছে? এই দেশটার চারদিকে শুধু নারিকেলের গাছ, মশলার বাগান, চায়ের বাগান এবং আরও অনেক ধরনের গার্ডেন বা বাগান বা বন আছে তার চারপাশে। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু শ্রীলঙ্কা। পৃথিবীর সব জায়গা থেকে মানুষরা ভ্রমণ করতে আসে শ্রীলঙ্কায়। হিয়ার এখানে আ ওয়েরি ট্রাভেলার, একজন ক্লান্ত ভ্রমণকারীও ক্যান পাস আ রিল্যাক্সিং ডে বাই আ পাম শেডেড লাগুন লুকিং অ্যাট দ্য এন্ডলেস ওশান। অর্থাৎ আপনি অনেক ক্লান্ত হয়ে শ্রীলঙ্কায় গিয়েছেন, তাও আপনি অনেক সুন্দর একটা দিন কাটাতে পারবেন। কিভাবে? ওখানের ওই যে তাল গাছের নিচে একটা হ্রদের পাশে বসে বসে, লাগুন মিন্স হ্রদ, হ্রদের পাশে বসে বসে ওইটার অসাধারণ সমুদ্র দেখতে দেখতে আপনি একটা সুন্দর দিন কাটাতে পারবেন। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চার্স ডেজ can be full of excitement, snorkeling, swimming, ফিশিং অর সেইলিং। দিনগুলো খুব সুন্দর হতে পারে। কিভাবে দিনগুলো সুন্দর হবে? যদি আপনি কি করতে পারেন? স্নর্কলিং, সুইমিং, ফিশিং এই কাজগুলো, অর্থাৎ মাছ ধরা, সাঁতার কাটা, তারপরে হচ্ছে সেইল করা, বিভিন্ন জিনিস। আচ্ছা, এখানে আমরা শ্রীলঙ্কা সম্পর্কে জানলাম। আসেন আমরা শ্রীলঙ্কা নিয়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি সলভ করি। It is dash matter. It is a matter. It is a matter that Sri Lanka's economy has traditionally been based on agriculture. দেখেন এখানে ম্যাটার একটা নাউন, নাউনের আগে আর্টিকেল দিয়েছি আ। They dash emphasis on exporting crops such as tea, rubber and coconuts. They put emphasis, তারা emphasis দেয়, কোথায় গুরুত্ব দেয় তারা? চা, রাবার এগুলো রপ্তানির ক্ষেত্রে। ফর আর্নিং ফরেন ড্যাশ, ফরেন কারেন্সি অর্থাৎ বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্য। তাহলে ফরেন কারেন্সি, এখানে ফরেন একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এরপরে আমরা নাউন হিসেবে কারেন্সি দিব। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। দ্য কান্ট্রি ইজ অলসো আ মেজর প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ ভ্যারাইটি অফ স্পাইসেস সাচ অ্যাজ যেমন সিনেমন, কার্ডামাম, পেপার, ক্লভস, নাটমেগ। The island is dash circled by azure seas and blessed with sandy beaches, green hills, cascading waterfalls. আচ্ছা, দ্য আইল্যান্ড ইজ ড্যাশ সার্কেলড। ওকে, পরে বলছে যে দ্য আইল্যান্ড ইজ ড্যাশ সার্কেল। আচ্ছা, দ্য আইল্যান্ড ইজ ড্যাশ সার্কেলড, আমরা বলতে পারি এন্টায়ারলি সার্কেলড, মানে এটা পুরোপুরিভাবে একটা গোলাকৃতির একটা দ্বীপ। এন্টায়ারলি, যেহেতু আমাদের ভার্ব আছে, ভার্বের পর আমরা অ্যাডভার্ব হিসেবে এন্টায়ারলি ইউজ করতে পারছি। তারপরে বলছে ট্রাভেলার্স ক্যান এনজয় আ লট অফ ড্যাশ অফ শ্রীলঙ্কা। আচ্ছা, ট্রাভেলাররা শ্রীলঙ্কার অনেকগুলো ড্যাশ এনজয় করতে পারবে। অফ আছে, অফ একটা প্রিপোজিশন, এটার পরে নাউন হবে, তাহলে আমরা এখানে দিতে পারি লট অফ অ্যাট্রাকশনস। ওকে, চলে যাচ্ছি পরেরটাতে। এই পরের প্যাসেজটিও শ্রীলঙ্কা নিয়ে। শ্রীলঙ্কা ইজ বেসড উইথ নিউমেরাস এক্সক্লুসিভ টুরিস্ট স্পটস। শ্রীলঙ্কাতে অনেক সুন্দর সুন্দর কিছু ভ্রমণের জায়গা আছে। অ্যামং দেম, তাদের মধ্যে আছে অনুরাধাপুরা ইজ ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অন্যতম পুরানো বা অন্যতম প্রত্নতাত্ত্বিক একটা ভ্রমণের জায়গা হচ্ছে Anuradhapura. The old city is today surrounded by monasteries covering an area of over 16 square miles.
আচ্ছা, এখানে বলছে যে এই পুরান শহরটাতে কি আছে দেখেন তো, মনেস্ট্রি মানে টেম্পল যেগুলোকে বলি, মন্দির আছে, কভারিং এন এরিয়া অফ 16 স্কোয়ার কিলোমিটার, এবং এখানে প্রায় মন্দিরটা কতটুকু, 16 বর্গ কিলোমিটার। দ্য সিটি ইজ অলসো সিগনিফিকেন্ট ইন হিন্দু লেজেন্ড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ কিং রাভানা। অর্থাৎ যে রাজা রাবণ ছিল, রাবণের রাজধানী হিসেবে আসলে শ্রীলঙ্কাকে আখ্যায়িত করে হিন্দুরা। বুন্দেলা ন্যাশনাল পার্ক ইজ ওয়ান অফ দ্য শ্রীলঙ্কাস লিডিং ডেস্টিনেশনস ফর বার্ড ওয়াচার্স। যারা পাখি দেখতে পছন্দ করে তাদের জন্য খুবই পছন্দের একটা ভ্রমণের জায়গা হতে পারে বুন্দেলা ন্যাশনাল পার্ক। দ্য পার্ক ইজ অলসো হোম টু লার্জ পপুলেশনস অফ এলিফেন্টস, ক্রোকোডাইলস, টার্টলস অ্যান্ড লিওপার্ডস। বলছে যে এটা শুধুমাত্র পাখিদের জন্যই নয়, এটাতে আছে হাতি, কুমির, টার্টলস মানে কচ্ছপ, অ্যান্ড লিওপার্ডস মানে এখানে আমরা বলতে পারি চিতাবাঘ। হিক্কাডুয়া ইজ আ লিটল টাউন অন দ্য সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাউথ বা দক্ষিণ দিকে একটা টাউন বা শহর আছে যেটার নাম হচ্ছে হিক্কাডুয়া। ইট ইজ ওয়েল নোন ফর ইটস বিচ অ্যান্ড কোরালস। এটা কেন অনেক বেশি সুপরিচিত, এটার যে সৈকত আর কোরাল বিচ আছে সেটার জন্য। It is principally a tourist destination and serves as a great beach with options to surf, snorkel and enjoy the sun. এবং এটা একটা খুবই জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং এখানে কি আপনারা গেলে সার্ফিং করতে পারবেন, স্নরকেলিং করতে পারবেন, সান দেখতে পারবেন, এই ব্যাপারগুলো। Among the exclusive tourist spots, অর্থাৎ ট্যুরিস্ট স্পটসগুলোর মধ্যে ইন শ্রীলঙ্কা দ্য ওল্ড সিটি। The old city, Anuradhapur, is very significant in Hindu legend as the capital of Ravana. অর্থাৎ শ্রীলঙ্কার যতগুলো ভ্রমণের জায়গা আছে সবগুলোর মধ্যে আনুরাধাপুর হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়। This capital of Sri Lanka is still surrounded by monasteries. আচ্ছা, এটা ক্যাপিটাল একটা নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ দিতে পারি, তাহলে এটা কেমন ক্যাপিটাল? অ্যানশিয়েন্ট ক্যাপিটাল। দিস অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ শ্রীলঙ্কা কি দিয়ে ঘেরা? মন্দির দিয়ে ঘেরা। এটা চারপাশে শুধু মন্দির। আচ্ছা, বিসাইডস তাছাড়াও বুন্দেলা ন্যাশনাল পার্ক ইজ আ হোম টু আ লট অফ এলিফেন্টস। আচ্ছা, তাহলে এখানে লট অফ হবে, কারণ অফ আছে, সো এখানে আমরা লট দিব। অথবা লট না দিতে চাইলে আপনারা দিতে পারেন আর নাম্বার অফ এলিফেন্টস, অর্থাৎ অসংখ্য হাতি, ক্রোকোডাইলস, টার্টল, লিওপার্ডস এবং বার্ডদের বাড়ি হচ্ছে কি ওই বুন্দেলা ন্যাশনাল পার্ক। সো ইট ইজ ওয়ান অফ দ্য লিডিং ফর ওয়াইল্ড লাইফ। আচ্ছা, তাহলে ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণীদের জন্য এটা একটা লিডিং ডেস্টিনেশন, তাহলে ওয়ান অফ দ্য লিডিং ডেস্টিনেশনস। আচ্ছা, মনে রাখবেন ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা হয় সেটা অবশ্যই প্লুরাল হয়, তাহলে ডেস্টিনেশনস হবে ফর ওয়াইল্ড লাইফ। অ্যানাদার টাউন হিক্কাডুয়া ইজ ওয়েল নোন ফর কোরাল রিফ অ্যান্ড দ্য স্যান্ডি বিচ উইথ অপশন মানে ওখানে অপশন থাকে। অপশন কিসের অপশন দেখেন তো? টু সার্ফিংয়ের অপশন, টু স্নরকেলিংয়ের অপশন, সান এনজয় করার অপশন, অনেক ধরনের অপশনস থাকে। তো এখানে অ্যান্সার আমরা অপশন দিতে পারি ই নাম্বারে। চলে যাচ্ছি আমরা নাম্বার 23-তে। আমরা এই প্যাসেজগুলো অলরেডি ইতিমধ্যে কিন্তু সিন কম্প্রিহেনশন 1-এর মধ্যে ভালোভাবে পড়ে ফেলেছি, MCQ, CQ, শব্দের অর্থ সহ। এখানে আমরা জাস্ট একটু হাইলাইটেড অংশগুলো দেখে নিই এবং আমরা একটু রিভিশন দিয়ে নিই। এখানে প্রথমত মেইনলি মালদ্বীপের কথা বলছে, যে মালদ্বীপ হচ্ছে একটি দ্বীপ দেশ যেখানে 1199টা দ্বীপ আছে, যেগুলো টোটাল 26টা দ্বীপপুঞ্জের মধ্যে আবদ্ধ বা 26টা অ্যাটলের মধ্যে আবদ্ধ। এটা একটা কোরাল দ্বীপ। এই কোরাল দ্বীপের আশেপাশে অনেক সুন্দর সুন্দর রিসর্টস আছে, লাগুনস আছে, থাকার জায়গা আছে। বলছে মালদ্বীপ ইজ দ্য 8th স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান এরিয়া অফ অনলি 300 স্কোয়ার কিলোমিটার্স। মাত্র 300 বর্গ কিলোমিটার নিয়ে এই শহরটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর স্মলেস্ট দেশ, মানে সবচেয়ে ছোট আয়তনের দেশের মধ্যে থেকে এটা হচ্ছে 8 নাম্বার। ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড সাইজ। এটা জনসংখ্যা এবং আকৃতি উভয় দিক থেকে ছোট। এখানে মানুষরা থাকছে প্রায় 3000 বছর ধরে। এখানে সবচেয়ে পুরনো বাসিন্দারা হচ্ছে সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতের শ্রীলঙ্কা থেকে। তারা এই দেশে এসেছিল কবে? 4th বা 5th সেঞ্চুরি BC, মানে বিফোর ক্রাইস্ট। ইন দ্য 12th সেঞ্চুরি AD, অর্থাৎ 12 শতকের দিকে ইস্ট আফ্রিকা অর্থাৎ পূর্ব আফ্রিকা থেকে এবং আরবের কিছু দেশ থেকে মানুষরা মালদ্বীপে আসে। 1344 সালে ইবনে বাতুতা, একজন জনপ্রিয় আরব ইতিহাসবিদ, কোথায় আসে? মালদ্বীপে আসে। তারপরে পর্তুগিজরা এসে মালদ্বীপকে জয় করে এবং শাসন করা শুরু করে। কবে? 16 শতকের দিকে, এবং প্রায় 15 বছর এই দেশকে শাসন করে।
যদিও এই গভর্নমেন্ট এটা ছিল একটা ইসলামিক সালতানাত, অর্থাৎ ইসলামিক আইন কানুন মেনে মালদ্বীপ চলতো। এবং এটা চলেছে কত থেকে কত দেখেন 1153 থেকে 1968 পর্যন্ত, মানে অনেক বছর, কত শত বছর এটা কি ইসলামের ধর্মের যে নিয়মগুলো আছে এগুলো মেনেই তারা দেশ শাসন করেছে। মালদ্বীপ ওয়াজ আ ব্রিটিশ কলোনি, মালদ্বীপ একটা ব্রিটিশ কলোনি ফ্রম 1887 টু 1965, অর্থাৎ ব্রিটিশরা শাসন করেছে আবার 1887 থেকে 1965 পর্যন্ত। তাহলে ইসলাম, পর্তুগিজ, ব্রিটিশ সবাই শাসন করেছে মালদ্বীপকে। কিন্তু ব্রিটেন থেকে ওরা স্বাধীনতা পায় 1965 সালে, এবং তার 3 বছর পর্যন্ত মানে 1965 পরেও তারা ইসলাম মেনেই চলতো। অন নভেম্বর 11, 1968, 1968 সালের 11ই নভেম্বর ইট ওয়াজ অ্যাবলিশড, অর্থাৎ ইসলামিক যে নিয়ম এগুলা বাতিল হয়ে যায়, অ্যান্ড রিপ্লেসড বাই রিপাবলিক, এবং এটা হয়ে যায় গণপ্রজাতন্ত্রী দেশ। অ্যান্ড দ্য কান্ট্রি অ্যাজিউমড ইটস প্রেজেন্ট নেম, এবং এটার যে বর্তমান নাম সেটা অ্যাচিভ করে, সেই নামটা কি রিপাবলিক অফ মলদ্বীপস, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী মালদ্বীপ। ওকে, এই হচ্ছে মালদ্বীপের ইতিহাস। আমরা একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখি। The Maldives, consisting of 1,199 islands in 26 atolls, is the dash Asian country. এটা হচ্ছে কি, এটা একটা সাউথ এশিয়ান কান্ট্রি। আচ্ছা, একটু দেখবো আমরা এটাকে সাউথ এশিয়ান কিনা। আচ্ছা সরি, এখানে কোথাও সাউথ এশিয়ান বলা হয়নি, দুঃখিত। সাউথ এশিয়ান আমরা দিতে পারি স্মলেস্ট এশিয়ান কান্ট্রি। দেখেন দা একটা আর্টিকেল, কান্ট্রি একটা নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটার আগে আমরা আরেকটা অ্যাডজেক্টিভ দিতে পারি, তাহলে আমরা সেখানে বলতে পারি স্মলেস্ট এশিয়ান কান্ট্রি, এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট আর পৃথিবীর মধ্যে 8ম ছোট। সেটেলড ফর নিয়ারলি 3000 ইয়ার্স, এবং এখানে মানুষরা বসবাস করছে কত বছর ধরে? 3000 বছর ধরে। আর্লি ড্যাশ কেম ফ্রম ইন্ডিয়া, আর্লি সেটেলার্স, অর্থাৎ প্রথম যে বাসিন্দারা ছিল তারা কোথা থেকে এসেছিল? শ্রীলঙ্কা থেকে। আর্লি সেটেলার্স কেম ফ্রম ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। আরব অ্যান্ড ইস্ট আফ্রিকান সেইলার্স ড্যাশ ইন দ্য 12th century, তাহলে তারা এসেছিল মানে কি অ্যারাইভড ইন দ্য 12th century, অর্থাৎ তারা 12 শতকে এসেছিল আফ্রিকানরা আর আরবরা। দ্য পর্তুগিজ রুলড ড্যাশ ইন দ্য 16th century, পর্তুগিজরা রুল করেছে কবে? 16 শতকে। আচ্ছা দেখেন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এই যে ভার্বটাকে মডিফাই করবে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব হিসেবে আমরা দিতে পারি ব্রিফলি। ব্রিফলি মানে সংক্ষিপ্ত সময়ের জন্য। পর্তুগিজরা খুবই অল্প সময়ের জন্য তাদেরকে শাসন করে। আর ব্রিটিশ কলোনি ফর্ম 1887 টু 1965, অর্থাৎ ব্রিটিশ কলোনি 1887 থেকে 1965 পর্যন্ত তাদের শাসন করে। ইট বিকেম আ রিপাবলিক ইন 1968, এটা গণপ্রজাতন্ত্রী হয় 1968 সালে। আফটার ড্যাশ দ্য সালতানাত, অর্থাৎ মুসলিম যেই শাসন ছিল সেটাকে কি করার পরে? সেটাকে অ্যাবলিশ করার পরে। আফটার আছে, তাহলে আফটারের পরে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে অ্যাবলিশিং হবে, অর্থাৎ মুসলিম সালতানাত নিয়ম কানুন বাতিল করে তারা গণপ্রজাতন্ত্রী সরকার হয়, অ্যাবলিশিং। আফটার একটা প্রোনাউন প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। তারপরেটা দেখেন, দ্য Maldives is an island country in the Indian Ocean dash thousands of small islands. তাহলে এটা একটা ইন্ডিয়ান ওশান, ভারতীয় ওশান, যেখানে কি আছে সাথে? অনেক ছোট ছোট দ্বীপ আছে, তাহলে উইথ থাউজেন্ডস অফ স্মল আইল্যান্ডস ড্যাশ ইন্টু 26 মেজর অ্যাটল, সেগুলো কি পুঞ্জীভূত হয়ে আছে 26টা অ্যাটলের মধ্যে, তাহলে ক্লাস্টার্ড। উইচ অফ স্মল আইল্যান্ডস ক্লাস্টার্ড ইন্টু 26 atolls according to the dash of people and size, according to the number of people, অর্থাৎ মানুষের যে সংখ্যা সেই অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ পিপল অ্যান্ড সাইজ, এবং দেশের সাইজ অনুযায়ী, ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি, এটা সবচেয়ে ছোট্ট এশিয়ার দেশ। ড্যাশ দ্য মলদ্বীপস ইন দ্য 16th century ড্যাশ পর্তুগিজ ডমিনেটেড দ্য কান্ট্রি ফর মেনি ইয়ার্স। দেখেন এখানে বলছে মালদ্বীপকে 16 শতকে পর্তুগিজরা কি করে? কনকোয়ার বা জিতে নেয়। তাহলে কনকোয়ারিং দ্য মলদ্বীপস, কনকোয়ারিং দ্য মলদ্বীপস, অর্থাৎ মালদ্বীপকে কনকোয়ার করার পরে, জিতে যাওয়ার পরে 16 শতকে তারা এটাকে শাসন করে অনেক বছর। দ্য মালদ্বীভিয়ানস গেইনড দেয়ার ড্যাশ ফ্রম ব্রিটেন ইন 19, তারা তাদের কি দেয়ার একটা পজিটিভ প্রোনাউন, এরপরে নাউন হবে, তাহলে ইন্ডিপেন্ডেন্স, তারা তাদের স্বাধীনতা পেয়েছে ব্রিটেন থেকে কবে? 1965 সালে। তারপরের প্যাসেজটিও মালদ্বীপ নিয়ে। Maldives is a famous tourist destination because there are enjoyable weather, heavenly beaches, lagoons and luxurious holiday resorts and the peace-loving people. এটা খুবই অসাধারণ আবহাওয়া আছে, খুবই সুন্দর সমুদ্র সৈকত, হ্রদ আছে,
লাক্সারি হলিডে রিসোর্টস, বিলাসবহুল কিছু রিসোর্ট আছে এবং সেখানে মানুষরাও কি খুব শান্তিপ্রিয়। 2008 সালে এটা ছিল দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচেস অ্যান্ড ফ্যাসিলিটিস ফর রিক্রিয়েশন, অর্থাৎ 2008 সালে এটা স্বীকৃতি পায় সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত এবং বিনোদনের কেন্দ্র হওয়ার কারণে। For being the lowest country in the world, it is under the threat from rising sea levels because of global warming. এটা সবচেয়ে নিচু একটা দেশ, পৃথিবীর যে মানচিত্রের মধ্যে সবচেয়ে নিচে এটা, এবং এই নিচু দেশ হওয়ার কারণে এই দেশটা একটা হুমকিতে আছে যে কখন সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে তারা পানির নিচে হারিয়ে যাবে। এবং সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে কেন? বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের কারণে। অনেক ধরনের অনুমান করা হয়েছে যে আইল্যান্ডটা বা এই দ্বীপটা পানির নিচে ধুয়ে মুছে চলে যেতে পারে, কেননা এটা শুধুমাত্র ইন্ডিয়ান ওশান বা ভারতীয় সাগর থেকে 1.5 মিটার উপরে। And this prediction was proved true during the tsunami of 2004. এবং এই যে অনুমানটা এটা সত্যি হয়েছে 2004 সালের সুনামিতে, কেননা সেই সময় এই দেশের এই মালদ্বীপের অনেক শুকনো অঞ্চল পানির নিচে তলিয়ে যায়। টু ড্র দ্য ওয়ার্ল্ডস অ্যাটেনশন, পৃথিবীর মানুষের আকর্ষণ কেড়ে আনার জন্য তারা 2009 সালে একটা আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং করে, পানির নিচে তারা মিটিং করে। ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মিটিং ইন দ্য ওয়ার্ল্ডস হিস্ট্রি, এটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পানির নিচে একটা মিটিং। ইন দ্যাট মিটিং আ ডকুমেন্ট ওয়াজ সাইন্ড কলিং অন অল নেশনস টু কাট দেয়ার কার্বন এমিশন। এই মিটিংয়ে সকল দেশের প্রতিনিধিরা একটা ডকুমেন্টে সাইন করে যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা কার্বন এমিশন কাট করবে, মানে কমিয়ে আনবে। কারণ কার্বন এমিশনের জন্য গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সি লেভেল রাইজ, এবং সি লেভেল রাইজের জন্য কি তারা পানির নিচে চলে যাচ্ছে ধীরে ধীরে। তো এটা শুধু মালদ্বীপ না, ধীরে ধীরে সকল দ্বীপ দেশের সাথে এটা হতে পারে, ইভেন বাংলাদেশের সাথেও এটা হতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তাকাবো একটু। দ্য মলদ্বীপস হাইলি ড্যাশ দ্য অ্যাস্থেটিক্স অ্যান্ড সাইট সিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যারা ভ্রমণকারী আছে বা যারা বিভিন্ন ধরনের সাইট প্রদর্শন করতে পছন্দ করে তাদেরকে আকর্ষণ করে মালদ্বীপ। তাহলে হাইলি আছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে আমরা ভার্ব দিব, তাহলে অ্যাট্রাক্টস। ইটস সুদিং ওয়েদার, পিস লাভিং পিপল অ্যান্ড হলিডে রিসোর্টস আর দ্য রিসোর্সেস, এগুলোই হচ্ছে সেই জিনিস দ্যাট অ্যালিউর, লোভ দেখায় দ্য ট্যুরিস্টস, মানুষদেরকে, অর্থাৎ পুরো পৃথিবীর ট্যুরিস্টদেরকে। তাহলে দ্য ট্যুরিস্ট ওয়ার্ল্ড ওয়াইড। মডেস্ট ওয়েদার প্রিভেলস হিয়ার অলমোস্ট অল দ্য টাইম অফ দ্য ইয়ার, এবং পৃথিবীর বছরের প্রায় পুরো সময় এখানে আবহাওয়াটা খুব ভালো থাকে। বাট ইট ইজ আ ম্যাটার অফ শিয়ার ড্যাশ দ্যাট দ্য কান্ট্রি ইজ উইথ দ্য গ্রেট থ্রেট অফ গোয়িং আন্ডার ওয়াটার, অর্থাৎ এটা খুবই একটা কষ্টের ব্যাপার যে এই দেশটা একটা হুমকিতে আছে পানির নিচে তলিয়ে যাওয়ার। তাহলে ইট ইজ আ ম্যাটার অফ শিয়ার কনসার্ন দিতে পারি, উদ্বিগ্নের কারণ বা উদ্বেগের কারণ, যেটা পানির নিচে চলে যাবে ডিউ টু ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং, ডিউ টু ইনক্রিজিং গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে এটার কারণে। দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার মিটিং হেল্ড ইন 2009 সালে হয়েছে বাই দ্য গভর্নমেন্ট অফ মলদ্বীপস, মালদ্বীপের গভর্নমেন্ট বা সরকার করেছে। শোজ, এবং এটাতে দেখানো হয়েছে হাউ মাচ দ্য কান্ট্রি ইজ ড্যাশ অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, হাউ মাচ দ্য কান্ট্রি ইজ কনসিয়াস বা হাউ মাচ দ্য কান্ট্রি ইজ থিঙ্কিং অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, অথবা ওয়ারিড দিতে পারো। ওয়ারিড মানে কি? চিন্তিত, কতটুকু এই দেশটা চিন্তিত গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। ওকে, এখানে ইজ হচ্ছে বি ভার্ব, এরপরে আমরা V3 হিসেবে ওয়ারিড ইউজ করেছি। আমরা এর পরেরটা একটু সলভ করি। এ নাম্বারে বলছে মলদ্বীপস ইজ অ্যান ড্যাশ, এন আছে তাহলে এরপরে অ্যাডজেক্টিভ দিতে পারি, ইজ অ্যান নাউন দিতে পারি, যেহেতু আর্টিকেল আছে আর্টিকেলের পরে নাউন হয়। তাহলে ইজ অ্যান অ্যাট্রাকশন, is an attraction for the tourists around the world. Its soothing weather, peace-loving people and holiday resorts allure মানে লোভ দেখায় বা প্রলোভন দেখায় the tourists worldwide মানে সারা পৃথিবীর ট্যুরিস্টদেরকে। Here modest weather remains almost all the time of the year, এবং এখানে সারা বছরে একটা ভালো আবহাওয়া থাকে। বাট কিন্তু it is a matter of sheer concern, এটা একটা উদ্বিগ্নের ব্যাপার। That the country is with the threat of going underwater owing to dash global warming, owing to increasing global warming, অর্থাৎ যে গ্লোবাল ওয়ার্মিংটা বৃদ্ধি পাচ্ছে এটার জন্য কি দেশটা পানির নিচে চলে যেতে একটা হুমকিতে আছে। And the last one বলছে লাইনে যে the first ever underwater cabinet meeting was held, হয়েছিল by the government, সরকারের দ্বারা। কেন? অফ দ্য মলদ্বীপস, এটা সর্বপ্রথম হয়েছিল কেন? যে বোঝানোর জন্য যে আমরা যে কোনো সময় পানির নিচে চলে যেতে পারি বা আমাদের দেশটা তলিয়ে যেতে পারে, একটা হুমকিতে আছে, তারা এটা বোঝানোর জন্য।
ওকে, পরেরটা দেখবো 3 নাম্বারটা। মালদ্বীপ ইজ অ্যান অ্যাট্রাকশন ফর দ্য টুরিস্ট ফ্রম ড্যাশ দ্য ওয়ার্ল্ড, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বা ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। পার্টিকুলারলি বিশেষ করে ইটস ড্যাশ ওয়েদার, ইটস প্লিজেন্ট ওয়েদার, এটার যে প্লিজেন্ট ওয়েদার আছে, শান্তিপূর্ণ যে আবহাওয়া আছে সেটা, পিস লাভিং পিপল, হলিডে রিসোর্টস অ্যান্ড ইটস রিসোর্সেস দ্যাট অ্যালিউট দ্য টুরিস্ট মোস্টলি, এগুলোই মানুষদেরকে আকর্ষণ করে। হিয়ার মডেস্ট ওয়েদার রিমেইনস অলমোস্ট অল দ্য টাইম অফ দ্য ইয়ার, অর্থাৎ এখানের যে আবহাওয়াটা মডেস্ট ওয়েদার মানে একটা ভালো আবহাওয়া সারা বছরই দেখা যায়। তাহলে এখানে আমরা দিব রিমেইনস, যেহেতু এটা একটা চিরন্তন সত্য বা অভ্যাস বোঝাচ্ছে তাহলে আমরা এখানে রিমেইনস দিব। একটা এস যুক্ত করতে হবে কারণ দ্য ওয়েদার বলেছে, রিমেইনস। But it is a matter of sheer misfortune that the country is dashed with the threat of going underwater. অর্থাৎ the country is endangered, অর্থাৎ একটা বিপদের মুখে আছে, বিপদাপন্ন অবস্থা আছে, তাহলে the country is endangered. Endangered with the threat of going underwater owing to increasing global warming বৃদ্ধির কারণে। The tsunami of 2004 bears a dash, bears a proof হতে পারে বা bears a testimony হতে পারে to this harsh truth, এই কঠোর সত্যর একটা প্রমাণ তুলে ধরছে। তাহলে আমরা এখানে ই নাম্বারে টেস্টিমনি দিতে পারি, প্রমাণ তুলে ধরছে। 2004 সালের সুনামি থেকেই বুঝতে পারছি যে আসলে আমরা কত বড় হুমকির মুখে আছি। ওকে, এরপরেরটা যাই। Nowadays বর্তমানে কার্বন এমিশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে ইনক্রিজিং হবে। Which causes global warming, যেটা গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করে, ড্যাশ which will rise the water level, এবং এর ফলে বা অ্যাজ এ রেজাল্ট বলতে পারি, কনসিকুয়েন্টলি বলতে পারি, অ্যাজ এ রেজাল্টও বলতে পারি, কনসিকুয়েন্টলিও বলতে পারি। Consequently, which will raise the water level. For this, এই জন্য the low lying countries, অর্থাৎ যে নিচু দেশগুলো আছে, low lying countries are like Maldives will go underwater, which was seen in 2004 when there was a devastating tsunami. এবং এটা আমরা দেখেছিলাম যখন 2004 সালে একটা ধ্বংসাত্মক সুনামি হয়েছিল। To draw world's attention, a cabinet meeting was held dash and a document, আচ্ছা, cabinet meeting was held underwater হয়েছিল, was signed calling the nations to make their carbon emission cut, যেন তারা তাদের কার্বন এমিশনটাকে কাট করে বা রিডিউস করে, রিডিউসও দিতে পারেন। কার্বন এমিশন রিডিউস করার জন্য বা কার্বন এমিশন কমানোর জন্য তারা কি করে, একটা চুক্তিপত্রে স্বাক্ষর করে। ওকে, এই ছিল আমাদের মালদ্বীপ নিয়ে অনেকগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলে যাবে পরের প্যাসেজে। এর পরের প্যাসেজটি মেইনলি হচ্ছে ইন্ডিয়া বা ভারতকে নিয়ে। বলছে ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেবার, আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী ইন্ডিয়া। এটা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ বা সবচেয়ে বড় আয়তনের দিক থেকে। ইন্ডিয়া হচ্ছে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে 7ম বৃহৎ দেশ হচ্ছে ইন্ডিয়া, যেটার আয়তন হচ্ছে 3,02,87,590 বর্গ কিলোমিটার। ভারত এর চারপাশে ভারত সাগর আছে অন দ্য সাউথ, দক্ষিণ দিকে, অ্যান্ড অ্যারাবিয়ান সি, আরব সাগর আছে ওয়েস্ট, পশ্চিম দিকে, অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট, এবং পূর্ব দিকে আছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, এটার পশ্চিম পাশে আছে পাকিস্তানের বর্ডার, চায়না, নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ, এবং নর্থ মানে হচ্ছে উত্তর দিকে আছে চায়না, নেপাল আর ভুটান, অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মায়ানমার টু দ্য ইস্ট, এবং এটা পূর্ব দিকে আছে বাংলাদেশ আর মায়ানমার। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না, চায়না হচ্ছে প্রথম এবং ইন্ডিয়া হচ্ছে দ্বিতীয়। কোন দিক থেকে? জনসংখ্যার দিক থেকে। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাউট 30 মিলিয়ন পিপল লিভ ইন দ্য ক্যাপিটাল। 13 মিলিয়ন মানুষ শুধুমাত্র দিল্লিতেই থাকে এবং এখানের জনসংখ্যা 1.5 বিলিয়ন। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, অর্থাৎ এখানে যে সভ্যতা সেটা খুবই প্রাচীন সভ্যতা।
The social, economic and cultural diversity of this vast country is the result of the invasions by different races in the process of history. অর্থাৎ এখানের যে সংস্কৃতি, অর্থনীতি এবং এটার যে সমাজ সব কিছু এত বৈচিত্র্য কেন? কারণ এখানে ইনভেশন মানে কি, এখানে অনেকবার অনেক দেশের মানুষ, বিভিন্ন রেস মানে কি বিভিন্ন ধর্মের বর্ণের মানুষরা এসে এখানে কি করে শাসন করে, এটাকে কি করে, এটাকে একটা ইনভেশন করে মানে কি এখানে গবেষণা করে, এটাকে বারবার এটাকে নতুন করে এটাকে তুলে ধরা হয়। তো এই যে ইতিহাসে এখানে এত ধরনের মানুষ এসেছে, তাই এটার কালচারও কি অনেক বেশি ডাইভার্স হয়ে গিয়েছে, বৈচিত্র্য হয়ে গিয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড কামিং ফ্রম দ্য আরিয়াস। ইন্ডিয়ার ইতিহাস শুরু হয় ইন্দু ভ্যালি সিভিলাইজেশন থেকে এবং এখানে আর্যরা প্রথম আসে। ডিউরিং দিস পিরিয়ড এই সময় আরিয়ান কালচার ফ্লোরিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর এই অংশে আর্য সংস্কৃতি প্রচারিত হয়। The 5th century saw the unification of Indian under Ashoka, and it is in his time the Buddhism spread in many parts of Asia. Ashokaর শাসনামলে অনেক অংশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়। 8 শতকে ইসলাম কেম টু ইন্ডিয়া, ইসলাম আসে ইন্ডিয়াতে প্রথমবারের মতো এবং 11 শতকে এটা একদম কঠোরভাবে স্থাপন করে এবং এখানে দিল্লি সুলতানি শাসনামল তৈরি হয় 1206 সালে বাই কুতুবউদ্দিন আইবেক। This was finally succeeded by the Mughal Empire in 1526 এবং অবশেষে এই ইসলাম শাসনামল সফল হয় 1526 সালে মুঘল শাসনের মাধ্যমে, under which India once again achieved a large measure of political unity। এবং এই মুঘলদের কারণেই ইন্ডিয়া অনেক বেশি পলিটিক্যাল ইউনিটি বা অনেক বেশি রাজনৈতিক একমত বা ঐক্য তারা অ্যাচিভ করতে পারে, গ্যাদার করতে পারে। আসেন আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা একটু সলভ করি। ইন্ডিয়া ইজ দ্য ক্লোজেস্ট নেইবারিং কান্ট্রি অফ বাংলাদেশ। নেইবারিং, দ্য আর্টিকেল ক্লোজেস্ট অ্যাডজেক্টিভ, এখানে আমরা নাউন হিসেবে নেইবারিং দিব। Neighboring country of Bangladesh among some other countries of South Asia. It is dashed by Pakistan, Nepal, Bhutan, Bangladesh and China. It is surrounded by, এটার চারপাশে আছে, অথবা এটার বর্ডারের পাশে কি আছে, নেপাল, ভুটান, পাকিস্তান, চায়না, তাহলে এখানে বর্ডারও দিতে পারেন। It is bordered by. It is also bounded by one ocean, one sea and one dash in the 3 of its sides. এটার 3 সাইডে আছে, একটা সাগর, একটা সমুদ্র, আরেকটা কি, আরেকটা আছে হচ্ছে বঙ্গোপসাগর, তাহলে ওয়ান বে। ইন্ডিয়ান ওশান আছে, সি আছে আর বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল আছে। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড মোস্টলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। ডেন্সলি অ্যাডভার্ব, তাহলে এরপরে অ্যাডজেক্টিভ হিসেবে পপুলেটেড দিব, পপুলেটেড কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। It is an example of culturally dash country. এটাই এক্সাম্পল যে এটা কিসের এক্সাম্পল, কালচারালি ডাইভার্স কান্ট্রি। অর্থাৎ এটা যে কালচারালি অর্থাৎ সংস্কৃতিগতভাবে এটা কত ভিন্ন বা কত বৈচিত্র্য সেটার প্রমাণ, তাহলে কালচারালি ডাইভার্স কান্ট্রি। একটু এখানে খেয়াল করতে হবে, এখানে আমরা ডাইভার্স দিলে হবে না, কারণ কালচারালি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তাহলে ডাইভার্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ডাইভার্সিফাইড, তাহলে ডাইভার্সিফাইড লিখতে হবে। আর ডাইভার্স হচ্ছে বৈচিত্র্য, ডাইভার্সিফাইড বৈচিত্র্যময়, কারণ এটা অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, সো ডাইভার্সিফাইড। ওকে, এরই মাধ্যমে আমাদের 25 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও শেষ হয়ে গেল, প্যাসেজটি শেষ হয়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।